নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এই অনুষ্ঠান আমার ছোট্ট বন্ধুরা যারা, তাদের জন্য, যারা পড়াশোনা করছো তাদের জন্য। এবং আজকে নিশ্চয়ই ভাবছো যে কি পড়াশোনা হবে, আজ আমরা কি পড়বো। আজকে যারা ক্লাস 7-এর পড়ুয়া রয়েছো তারা একেবারে ঝটপট খাতা বই নিয়ে বসে পড়ো, কারণ আজকে আমরা বাংলা পড়ব। আর বাংলায় যে সন্ধি, সেই সন্ধি সম্বন্ধে অবগত করবেন আমাদের যে ম্যাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। তোমাদের পছন্দের ম্যাম ইন্দ্রাণী দত্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। আগেও তোমরা ম্যামকে পেয়েছো অনেকবার, খুব সুন্দর করে ম্যাম পাই টু পাই তোমাদের বুঝিয়ে দিয়েছেন। আজকে সন্ধি সম্বন্ধেও ম্যাম বলেছেন আমাকে একটু আগেই যে একেবারে সুন্দর করে বুঝিয়ে দেবে। যারা ক্লাস 7-এ রয়েছো তাদের জন্য স্পেশালি ম্যাম বলেছেন যে ভালোভাবে যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়, ম্যাম সেই চেষ্টাই করবেন। এবং ম্যাম যেভাবে বোঝান তারপর তোমাদের আর অন্য কিছু দরকার পড়ে বলে মনে হয় না। তবুও এটা আমাদের অনলাইন অনুষ্ঠান, ফোন ইন অনুষ্ঠান। অনলাইনে তোমরা পড়াশোনা করো এই 1 ঘন্টা। এই ফোন ইন অনুষ্ঠানে তোমাদের কোনো রকম অসুবিধা হলে পড়তে পড়তে অবশ্যই ফোন করো, ম্যাম তোমাদের সেই সমাধান সূত্র বলে দেবেন। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, সোনিয়াকে অনেক আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং চ্যানেলকে তো সবসময় আমি ধন্যবাদ জ্ঞাপনই করে যাই। কিন্তু আজকে আমি মূলত যাদের জন্য এখানে এসেছি তারা হচ্ছে আমার একদম খুদে পড়ুয়া, মানে যাদের গায়ে থেকে এখনো দুধের গন্ধটা ভালো করে মানে মুছে যায়নি। তাই তোমাদের কাছে আমি আজকে খুব সহজ করে তুলে ধরার চেষ্টা করব। ব্যাকরণের মতো একটা কঠিন নিরস, বাচ্চাদের কাছে ভালো লাগে না, সেরকম একটা সাবজেক্ট যেটা সন্ধি, সেটাকে আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। যেটুকু আমার সহযোগিতার প্রয়োজন আমি চেষ্টা করব। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। সবে মাত্র তোমরা নতুন ক্লাসে উঠেছো, অনেকে বই পেয়েছো, অনেকে বই পাওনি। তাই জন্য আমি লিখে লিখে পড়াবো। তোমরা যদি সেটা লিখে নাও তাহলে কোনো অসুবিধা নেই, আমি আস্তে আস্তে লিখে লিখে পড়াবো, তোমরা লিখে নাও। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে সন্ধি। আমি কি পড়াবো তোমাদের? সন্ধি পড়াবো। এই সন্ধি কথাটার মানে কি জানো? সন্ধি কথাটার মানে হচ্ছে মিলন, একটা বন্ধুত্ব। এই যে তোমরা যে পাশাপাশি বসো বেঞ্চে, তোমাদের কি সবার সঙ্গে সবার বন্ধুত্ব আছে? না। যারা বন্ধু, খুব বন্ধু, তারা পাশাপাশি এসে কি করো? বসো। এই রকম ব্যাকরণের ক্ষেত্রে সন্ধিও হচ্ছে বন্ধুত্ব বা মিলন। এবার কীরকম মিলন, কাদের সঙ্গে কাদের বন্ধুত্ব, সেখানে তো আর কোনো শব্দ, পদ এছাড়া ধ্বনি, বর্ণ ছাড়া কিছু থাকে না। তাই দুটো বর্ণের সঙ্গে বর্ণের মিলন কে বলা হচ্ছে সন্ধি। এটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, দেখো আমি তোমাদের সংজ্ঞাটা বলবো, আগে উদাহরণটা বলছি। ধরো বিদ্যা যোগ আলয়। কি বললাম? বিদ্যা যোগ আলয়। এই যে বিদ্যা একটা কথা, আলয় একটা কথা। তোমরা যখন উচ্চারণ করছো বিদ্যা, দেখো শেষে কে আসছে? আসছে। বিদ্যা, জোরে জোরে মুখ খুলে খুলে উচ্চারণ করো। টিভির ওপারে যারা রয়েছো তারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো। বিদ্যা, লাস্টে কে আসছে? আসছে। আর আলয়ের প্রথমে কে আসছে? আসছে। এই দুটো মিলে তোমাদের কি তৈরি হচ্ছে? বিদ্যালয় কথাটা তৈরি হচ্ছে। বিদ্যালয় কথাটা তৈরি হচ্ছে। বিদ্যালয়, তাহলে মাঝখানে কে আসছে? আসছে। তাহলে এই যে প্রথম আটাকে, প্রথম একটা হচ্ছে স্বরবর্ণ, আবার এই দিকের আটাও হচ্ছে স্বরবর্ণ, বিদ্যালয়ের আটাও হচ্ছে কি? স্বরবর্ণ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি বর্ণের সঙ্গে, দুটো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনটাই হচ্ছে আরেকটা স্বরবর্ণ সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি কি বলো? আমরা এটাকে বলছি হচ্ছে সন্ধি। কীরকম? এই বর্ণটার সঙ্গে এই বর্ণটার মিলন হচ্ছে, সেটাকে আমরা বলছি কি বলো? সন্ধি। এইবার এই যে দুটো বর্ণ, তাহলে বর্ণ কি? বর্ণ হচ্ছে আমরা একটা নিঃশ্বাস দিয়ে, একটা নিঃশ্বাসের সাহায্যে আমরা বাকযন্ত্রের সহায়তায়
একটুখানি নিঃশ্বাসের দিয়ে যেটাকে উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটাকে যখন আমরা লিখে ফেলছি, ধ্বনিটাকে কি করছি, যখন আমরা লিখে ফেলছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, বর্ণ। তাহলে এই একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণের মিলনে হচ্ছে কি, সন্ধি হচ্ছে। এবার যেহেতু আমি তোমাদের সন্ধি পড়াতে বর্ণ কথাটা বলেছি, তাহলে আমাকে আরেকটা তোমাদের জানিয়ে দিতে হবে যে এই আমরা এই বর্ণের ভিত্তিতে যখন সন্ধির ভাগে যাব তখন সেটা জানাবো, কিন্তু তার আগে একটু বলে রাখি এই বর্ণটা কিন্তু আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ। তোমরা উচ্চারণ করো ব্যঞ্জন বর্ণ, কথাটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবং আর এই যে ব্যঞ্জন বর্ণের মধ্যেও যেটা আছে বিসর্গ, সেটা হচ্ছে কি, সেটা শুধু আমি যদি বিসর্গ দিই তাহলে বিসর্গতে আমি কিছু বোঝাতে পারবো? আমার খুব এরকম দুটো চিহ্ন দিয়ে বিসর্গ দিয়ে দিলাম, আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি যদি বলি আমার খুব দুঃখ হচ্ছে, তোমরা কি বুঝবে যে না এই দুঃখ কথাটা এখানে লেখা হলো। তাহলে বিসর্গ যেহেতু ব্যঞ্জন বর্ণ, কিন্তু ও একা উচ্চারণ করে কোনো কিছু বোঝাতে পারে না, সেই জন্য ও নয় স্বরবর্ণের সঙ্গে বসে নয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে। তাই সন্ধির ক্ষেত্রে আমরা এটাকে একটা আলাদা বর্ণের মাত্রা দিয়ে সেটাকে বিসর্গ সন্ধি বলি। এইবার আমি এই যে বিদ্যালয় কথাটা বললাম, এর মধ্যে আমি কি করব, তোমাদের সংজ্ঞাটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা পারলে খাতায় লিখে নাও। সেটা হচ্ছে যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি। আমরা সন্ধি বলি। একটা শব্দকে দ্রুত উচ্চারণ করার জন্যই কিন্তু এই সন্ধিকে আমরা বাংলা ব্যাকরণে আমরা কি দিয়েছি, ঠাঁই দিয়েছি। যেমন আমি বিদ্যালয়ে যাব, এটা বলা সোজা না আমি বিদ্যালয়ে যাব সেটা বলা সোজা? তাহলে ওই যে বিদ্যালয় কথাটা দ্রুত উচ্চারণ হয়ে গেল। তাহলে কোনো আমরা কি বলবো যে দ্রুত উচ্চারণের জন্য যখন পাশাপাশি অবস্থিত খুব কাছাকাছি দুটি বর্ণ মিলে একটা বর্ণে পরিণত হয় তখন তাকে আমরা বলবো কি, সন্ধি। যেমন বিদ্যা যোগালয় সমান সমান বিদ্যালয়। বিদ্যা যত দূর যাও সেই আ থাকছে, আলয়ের প্রথমে আবার আ আসছে, যে দুটো আ মিলে মিশে গিয়ে বিদ্যালয়ের মাঝখানে বসছে। আমি নিশ্চয়ই তোমাদের এটা বোঝাতে পারলাম। এইবার আমি তোমাদের সন্ধি কাকে বলে সেটা বলেছি। এবার আমার জানতে হবে যে কেন আমরা সন্ধিটা পড়ি। আমরা তো সন্ধি না পড়লেও পারতাম। সন্ধি কেন আমরা পড়ি? আমরা সন্ধি পড়ি একটা বিশেষ কারণে। কি কারণে আমরা সন্ধি পড়ি সেটা শুনে নাও। সন্ধি নতুন ধ্বনি বা বর্ণ সৃষ্টি করে। ওই যে আমি কথাটা বললাম তোমাদের বিদ্যা যোগ আলয়, এই যে বিদ্যা যোগ আলয় কথাটা বললাম, সমান সমান বিদ্যালয় কথাটা আমি যে বললাম, সেখানে দেখো এই যে বিদ্যার আ, আলয়ের আ, দুটো আ মিলে কি হয়ে যাচ্ছে, দুটো আ মিলে বিদ্যালয়ে আ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই একটা নতুন আমরা বর্ণ বা ধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আমরা আ যখন উচ্চারণ করছি তখন ধ্বনি, আর যখন এই যে লিখে ফেলেছি তখন বর্ণ। এইটা হচ্ছে আমরা সন্ধি এই কারণেই পড়ি। আমরা এই কারণেই সন্ধিকে ব্যাকরণে ঠাঁই দিয়েছি বা স্থান দিয়েছি। তারপরে কি হচ্ছে যে এই যে একটা ধ্বনি আরেকটা ধ্বনিকে প্রভাবিত করে দিচ্ছে। একটা ধ্বনি কি করছে, আরেকটা ধ্বনিকে প্রভাবিত করে দিচ্ছে। এটা একমাত্র সন্ধি করতে পারে। দেখো আমি কি বলছি, আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। একটা ধ্বনি বা একটা বর্ণের প্রভাবে এক একভাবে প্রভাবিত হচ্ছে। যেমন আমি যদি বলি দিক, আমি কি বলছি, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত সমান সমান দিচ্ছি আমি কি, দিগন্ত। সমান সমান দিগন্ত। ঠিক আছে? দিক, এখানে কি আসছে, ক আসছে, আর এখানে কে আসছে, অ আসছে, এখানে কে এলো, গ এলো।
তাহলে ক আর এই যে আমরা অ, এই দুটো একদম প্রভাবিত হয়ে যাচ্ছে। একটা বর্ণ আরেকটা বর্ণের সঙ্গে একদম প্রভাবিত হয়ে গিয়ে নতুন একটা বর্ণ বা ধ্বনিকে তুলে ধরলো। কাকে তুলে ধরলো? একটা নতুন ধ্বনি বা বর্ণকে তুলে দিল। কি বললাম? এই যে ক, এটা একটা ব্যঞ্জন বর্ণ, এটা হচ্ছে স্বরবর্ণ। গটাকে যখন আমরা লিখছি তখন কি হয়ে যাচ্ছে? সে ব্যঞ্জন বর্ণ হচ্ছে। কিন্তু মজা দেখো, কও থাকছে না, অও থাকছে না, একটা নতুন একটা বর্ণ বা ধ্বনি আসছে। তার মানে কি? এই সন্ধিটার ফলে একটা ধ্বনি বা একটা বর্ণের প্রভাবে আরেকটা ধ্বনি বা আরেকটা বর্ণ পরিবর্তিত হয়ে কি হয়? নতুন একটা ধ্বনি বা বর্ণকে নিয়ে আসে। এইটা আমরা একটা বলতে পারছি। আরেকটা আমরা দেখছি যে পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি বা বর্ণের একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। কিরকম দেখো, একটা ধ্বনি বা বর্ণের পরিবর্তন হয়ে যাচ্ছে, একজন একজনের প্রভাবে সম্পূর্ণভাবে কি হয়ে যাচ্ছে? প্রভাবিত হয়ে যাচ্ছে। তোমরা না একটুখানি পারলে চেষ্টা করে লিখে রাখো বা বোঝার পাশাপাশি এটা করে যাও, তাহলে দেখবে তোমাদের একটু সুবিধা হবে। আমি কি বলছি? যে একটা আরেকটার পরস্পরের প্রভাবে একদম সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন আমি কি বলছি? চলত যোগ শক্তি। কি বললাম? চলত যোগ শক্তি, চলত শক্তি। চল চয় ছয় কয় তয় রশ্মি, চলত শক্তি। এখানে দেখো খণ্ডত্ব, এখানে দেখো তালব্যস্য, এখানে কি হয়ে গেল? চয়ে ছ হয়ে গেল। এখানে কি হয়ে গেল? চয়ে ছ হয়ে গেল। তারপরে খণ্ডত্বটা কি হয়েছে? চয়ে পরিণত হয়েছে। এই খণ্ডত্ব হয়েছে চয়ে পরিণত হয়েছে। এই যে চলত শক্তির মধ্যে দুটো দেখতে চয় ছয়, একটা হচ্ছে চয়ে পরিণত হয়েছে, আর তালব্যস্যটা কি হয়েছে? ছয়ে পরিণত হয়েছে। ছয়ে পরিণত হয়েছে। বোঝাতে পারছি? একটা দেখো চলত, এই যে খণ্ডত্বটা কি হয়েছে? চ নিয়েছে, আর তালব্যস্যটা কাকে নিয়েছে? ছকে নিয়েছে। তাহলে চলত আর শক্তি, তার মানে দুটো বর্ণ যখনই মিলে যাচ্ছে তখনই তারা পরস্পরের একদম মানে প্রভাবে একদম নতুন দুটো বর্ণে পরিণত হয়ে যায় বা নতুন দুটো ধ্বনিতে পরিণত হয়ে যায়। এরপরে দেখো আরেকটা বোঝাবো। তাহলে আমি যখনই ধ্বনি বোঝাচ্ছি তোমাদের, এই সন্ধি বোঝাচ্ছি, তাহলে আমি সন্ধির পাশাপাশি তোমাদের সন্ধি কেন আমরা ব্যবহার করি এবং নতুন নতুন শব্দ সংযোজনের জন্য আমরা সন্ধিকে আনি, নতুন নতুন দ্রুতভাবে উচ্চারণ করব বলে, শব্দগুলোকে সহজভাবে উচ্চারণ করব বলে আমরা সন্ধিটাকে এনে থাকি। তারপরে কি হচ্ছে? নতুন নতুন শব্দেরও কিন্তু আগমন ঘটে। কীরকম করে দেখো, আ যোগ চর্য আশ্চর্য। কি বললাম? আ যোগ চর্য আশ্চর্য। এই যে আটা, এটা কি হয়ে যাচ্ছে? আ আর চর্য মিলে আটা চয়ে, আ এবং চয়ের মাঝখানে একটা তালব্যস্য চলে এলো। কি হলো? এখানে আমি কি বলেছি? আ, চর্যর হচ্ছে চ। তাহলে এই আশ্চর্য কথাটায় যদি আমি ভাঙি, আশ্চর্য, আশ্চর্য, এই তালব্যস্যটা কি ছিল? ছিল না। কিন্তু তালব্যস্যটা তো ছিল কি? ছিল না। কে ছিল? আ ছিল, চ ছিল। এখানে আও আছে, চও আছে, অন্তর্জয় রেপও আছে। নতুন কে এসেছে? এ নিমন্ত্রিত অতিথির মতো তালব্যস্য এসে পড়েছে। তাহলে কি হচ্ছে? কোনো ধ্বনি এসেও যায়, কোনো ধ্বনি, নতুন ধ্বনি বা বর্ণ এই সন্ধির ক্ষেত্রে এসে যায়। তাহলে দেখো আশ্চর্য, আচর্য আশ্চর্য, একটা অদ্ভুত ব্যাপার, একটা নতুন শব্দ সৃষ্টি হয়ে গেল। বোঝাতে পারছি? এটা বুঝতে পারছো তো তোমরা? আশা করি তোমাদের এটা সহজভাবে বোঝানোর জন্য তোমরা খাতায় লিখে নাও আর আমার কথাগুলো খুব মন দিয়ে মাথায় ঢুকিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। একেবারেই। আজকে যেহেতু একদম ম্যাম লিখে লিখে পড়াচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু ম্যাম যা যা লিখছে সেই উদাহরণগুলো যদি লিখে নেয়, তাই তো ম্যাম? হ্যাঁ, একদম একদম সুবিধে হবে তোমাদের জন্য, কারণ প্রত্যেকটা ম্যাম আলাদা আলাদা করে এক একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। এবং তোমরা ভয় পেও না, এই একটা করে উদাহরণই নয়, ম্যামের পরে আরো নানান রকমের একটার ক্ষেত্রেই আরো কয়েকটা বলে দেবে।
তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আগে আমি একটু বুঝিয়ে দিই। অসুবিধে হবে না, তাই তোমরা লিখতে থাকো। কোনো রকম অসুবিধে হলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে দুটো, ফোন করো, ডিরেক্টলি কথা বলো ম্যামের সঙ্গে। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি একটা যেরকম একটা নতুন ধ্বনি এসছে আর একটা ধ্বনি কিন্তু চলেও যেতে পারে। যেমন দেখো, আমি যদি বলি জগৎ, কি বললাম? জগৎ, জগৎ যোগ মোহন। জগৎ যোগ মোহন, জগমোহন। কি বললাম? জগৎ যোগ মোহন, জগমোহন। এই যে খণ্ডত্ব, জগতের এই যে খণ্ডত্ব, এইটা কি হয়ে যাচ্ছে? একদম এই জগমোহনে গিয়ে আর আমরা পাচ্ছি না। সেখানে আমরা কি 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 দেখলাম? এই খণ্ডত্বটা একদম উড়ে চলে গেল, খণ্ডত্ব আর নেই, জগমোহন কথাটা এসে গেল। তাহলে ধ্বনি যেমন, বর্ণ যেমন আসে, বর্ণ তেমন চলেও যায়। এইটুকু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বা হওয়ার কথা না। তাহলে আমি যেটুকুনি বললাম আর একটুখানি সাজ বলে দিই, আরেকবার বলে দিই। তাহলে সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো বর্ণের মিলন, দুটো ধ্বনি বা দুটো বর্ণের মিলনের নাম হচ্ছে সন্ধি। তাহলে সন্ধি আমরা কেন ব্যবহার করি? ব্যাকরণে কেন সন্ধি এনেছি? সন্ধি এনেছি তার কারণ আমরা দ্রুত উচ্চারণের জন্য, এই একটা শব্দকে দ্রুত উচ্চারণের জন্য আমরা সন্ধি বলি, সন্ধির ব্যবহার করে থাকি। সন্ধি আমরা ব্যবহার করে থাকি কেন? যে একটা নতুন শব্দ পাবো বলে, একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণ বা একটা ধ্বনির সঙ্গে একটা ধ্বনি মিলিত হয়ে একটা নতুন বর্ণ বা শব্দ উৎপন্ন করবে বলে, নতুন বর্ণ দিয়ে একটা নতুন শব্দ উৎপন্ন হবে বলে। আর ধ্বনি আমরা কি বলি? যে একটা ধ্বনি আরেকটা ধ্বনিকে প্রভাবিত করতে পারে, নতুন একটা বর্ণ বা ধ্বনি আনতে পারে। আরেকটা কি হতে পারে? একটা নতুন যে বর্ণ আছে, যে বর্ণটা একটা শব্দের মধ্যে আছে, সে কি করতে পারে? উঠে চলে যেতে পারে, তার কোনো ঠাঁই নাও থাকতে পারে, আবার নতুন বর্ণ বা ধ্বনি আসতে পারে। এইবার দেখো আমরা কেন এই সন্ধিটাকে, আমরা সন্ধির কিছু নিয়মাবলী আছে। সন্ধির কি আছে বলো? কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীটা তোমরা যখন নিয়মাবলীটা জানলেই কিন্তু দেখবে এই যে সন্ধি তোমরা পড়ছো, এটা পড়াটা না তোমাদের কাছে খুব সুবিধা হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েই বলি। আমি যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয় কথাটা আমি বলেছিলাম। তাহলে এই পাশাপাশি যে বর্ণ বলছি, কিন্তু মনে রাখতে হবে প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ মিলিত হয়ে আমরা সন্ধিযুক্ত শব্দটা পাই, যেখানে এই দুটো বর্ণ সন্ধির মাঝখানেও থাকতে পারে। পরিষ্কার করে বোঝো, এই বিদ্যা একটা শব্দ, এই শব্দের আমি বিটাকে নিয়ে নিই, বিদ্যা শেষে চলে গেছে কে? আ চলে গেছে, সেই আকে নিয়েছি। আর আলয় একটা শব্দ, তার প্রথম বর্ণটাকে নিয়েছি। তাহলে এটার শেষ, ওটার শুরু, তবেই একটা সন্ধিযুক্ত শব্দ আমরা পাবো। তোমরা যদি মনে করো আমি বয়রস্যিটা নেব আর এখান থেকে অন্তস্তীয়টা নেব, দিয়ে সন্ধি করব, হবে কি? হবে না। তাহলে আমাদের যেমন জীবনে একটা নিয়ম আছে, আমরা ঘুম থেকে উঠবো, ব্রাশ করব, তারপরে ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করব, দিয়ে পড়তে বসবো। সন্ধিকে যদি তোমরা তোমাদের জায়গায় বসাও, সন্ধিও বলবে দাঁড়াও ভাই, ঘুম থেকে উঠেছি, আমার প্রথম শব্দের আমাকে শেষ বর্ণটা দাও, আর শেষ শব্দের প্রথম বর্ণটা দাও, তবেই আমি একটা নতুন শব্দ তোমাদের দেব, তার আগে আমি দেব না। তাহলে একটা কি বললাম? এই সন্ধিতে প্রথম শব্দের শেষ বর্ণ, শেষ শব্দের প্রথম বর্ণ মিলে আমরা সন্ধিযুক্ত শব্দ পাবো এবং সেই বর্ণটা মিলিত হবে। এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর দেখো, এই বিদ্যালয়টা আমি বন্ধ করছি না, বিদ্যালয়টাকে আমি কখনোই বন্ধ করছি না। আমি কি বন্ধ করতে চাইছি? আমি এই বর্ণগুলোকে অফ করে দিতে চাইছি। এখানে আমি কি লিখেছিলাম? এখানে আমি লিখেছিলাম বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়।
তাই তো? এই বিদ্যা, বিদ্যা কথাটার অর্থ কি? জ্ঞান। বিদ্যা কথাটার অর্থ কি বলো? জ্ঞান। আর আলয় কথাটার অর্থ কি? বাড়ি। বাড়ি। বিদ্যালয় কথাটার অর্থ কি? জ্ঞানের জন্য বাড়ি, জ্ঞানের হেতু বা জন্য বা নিমিত্ত বাড়ি, তাই তো? বা শিক্ষা প্রাঙ্গণ। কি বললাম? শিক্ষা প্রাঙ্গণ। তাহলে বোঝার চেষ্টা করো, এই যে সন্ধি হবে যে দুটো শব্দ নিয়ে, সেই শব্দর নিজস্ব অর্থ আছে, থাকতেই হবে। সন্ধিযুক্ত শব্দের নিজস্ব অর্থ থাকতেই হবে, যেটা সন্ধিযুক্ত যখন শব্দটা তৈরি করবে, এর একটা শব্দ উঠে চলে যাবে না, সবগুলোর অর্থ কি থাকবে? সেই সন্ধিযুক্ত শব্দে থাকবে। যে দুটো পদ দিয়ে বা যে দুটো শব্দ দিয়ে সন্ধি আমরা করি, তাদের নিজস্ব অর্থ থাকবে, সেই অর্থটা পুরোটাই সন্ধিযুক্ত শব্দে চলে যাবে। আমাদের কি দেখতে পাচ্ছ কোথাও যে সন্ধিযুক্ত শব্দের এই দুটো জ্ঞান আর বাড়ি শব্দটা কি বিদ্যালয়ের মধ্যে নেই? অবশ্যই আছে। তাহলে এটা হচ্ছে সন্ধির একটা নিয়ম, সন্ধি একটা নিয়ম পালন করে। কেন আমি এই কথাটা বললাম বলো তো? এই কথাটা বললাম তার একটা কারণ আছে। দেখো কারণটা কি। এরপরে তোমরা বড় হলে সমাস পড়বে। কি পড়বে? সমাস পড়বে। সেই সমাস পড়তে গেলে তোমাদের ধরো একটা উদাহরণ এলো যে বিনা পানিতে যার। কি বললাম বলো? বিনা পানিতে যার, সে কে? বিনা পানি। বিনা পানি, এই বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত, আর যার হচ্ছে একজন ব্যক্তি, তাদের কি হচ্ছে? বিনা পানি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? বিনা পানি কে? সরস্বতী। তাহলে এই বিনা অর্থও থাকলো না, পানি অর্থও থাকলো না, যার অর্থও থাকলো না, নতুন একটা শব্দ আমাদের এখানে এসে তৈরি হলো। নতুন একটা শব্দ তৈরি হলো। নতুন শব্দটা কি? বিনা পানি। বিনা পানি তৈরি হয়ে গেল। সে কে? সরস্বতী। তাহলে সমাসের ক্ষেত্রে আমরা যেটা পাই, যে যে পদগুলো দিয়ে সমাস তৈরি হচ্ছে, তাদের অর্থ নাও থাকতে পারে সমাসবদ্ধ পদে, কিন্তু সন্ধির ক্ষেত্রে সেটা কখনোই হবে না। সন্ধিতে যে কটা শব্দ ছিল, সে কটা শব্দেরই সব কটা অর্থ ওইখানে ঢুকে বসে থাকবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটুকুর মধ্যে কি তোমাদের কোনো আর প্রশ্ন আছে? আমি যেটা বললাম তাহলেই তো আমি বুঝতে পারবো আমি পরবর্তীতে যেতে পারবো কি পারবো না। একদমই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে মনে হচ্ছে, বা এই জায়গাটা একটু আর একবার বললে ভালো হয় এরকমটা মনে হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফোন করো। দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছেন। তবে ম্যাম চেষ্টা করছেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যতটা ডিটেলে তোমাদের বোঝানো যায় ঠিক ততটাই। আশা করি কোনো অসুবিধে হবে না, কিন্তু যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু ফোন করো। এখানে ম্যাম রয়েছেন, ডিরেক্টলি ম্যামের সঙ্গে কথা বলো। কোন জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে জানতে চাও, ম্যাম সেই জায়গাটা একেবারে সমাধান করে দেবে, বুঝিয়ে দেবে। ম্যাম আশা করি এর পরেরটা ধাপে আমরা চলে আসবো। এবার ওই যে আমি তোমাদের বলছিলাম সন্ধির একটা প্রকারভেদের প্রশ্ন আসে, মানে সন্ধি কত রকম প্রকার, মানে রকম রকম কত রকম, সেটা একটা আসে। হ্যাঁ, এইবার দেখো আমি বলেছিলাম যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হচ্ছে সন্ধি, বর্ণ যোগ বর্ণ হচ্ছে সন্ধি, বর্ণ যোগ বর্ণ হচ্ছে সন্ধি। তাহলে এই বর্ণ কি? আমি বলেছি যে আমরা যখন ধ্বনিকে লিখি তখন সেটা বর্ণ। এইবার আমার জানতে হবে বর্ণ কয় রকম। বর্ণ কয় রকম? বর্ণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই দুটো হচ্ছে বর্ণ। কেন স্বরবর্ণ? অ আ যতক্ষণই উচ্চারণ করো শেষে আর কেউ আসছে না। কি বললাম? অ আ
যতই উচ্চারণ করো না কেন তার পিছনে আর কেউ আসছে না। এরা একেবারে উচ্চারণের ব্যাপারে স্বাধীন। যেমন তোমরা যখন 4 থেকে এসে 5-এ ওঠো তখন বড় স্কুলের হালচাল বোঝো না তো, তখন তোমরা ছুটে বেড়াচ্ছ, দৌড়ে বেড়াচ্ছ, কাউকে চিনছো না, হই হই হই, তখন তোমরা সব স্বরবর্ণ, তোমরা নিজেরাই স্বাধীন। বাথরুমে চলে যাচ্ছ, জল খেতে চলে যাচ্ছ, টিফিন খেয়ে নিচ্ছ ক্লাসের মধ্যে, তোমরা সবাই তখন কি স্বরবর্ণ। যেই তোমরা 6-এ উঠলে, বড় স্কুলে দিদিমণিদের চিনে ফেললে, কোন দিদিমণি রাগী, কোন দিদিমণি একটু ভালোবাসেন বেশি, কোন দিদিমণিকে কাছে গেলে আমাদের বকা খাওয়ার সম্ভাবনা বেশি, তখনই তোমরা কি হয়ে গেলে, বন্ধু জুটিয়ে নিলে। ঠিক আছে? ওই তখন তোমার সঙ্গে যে আসলো সে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। কেমন দেখো, ক, আমি কি বলছি, ক, কটা উচ্চারণ করতে গেলে ক শেষে কে আসছে, অ আসছে। কয়ের শেষে কে আসছে, অ আসছে। ক কিছুতেই একা উচ্চারিত হতে পারবে না। আবার যদি খ বলো, খয়ের সঙ্গেও কে আসছে, অ আসছে। তাহলে কি হচ্ছে, এরা একা উচ্চারিত হতে পারছে না তোমাদের মতো। 6, 7 আর 9, 10-এ গেলে তো একদম জমে ব্যঞ্জন বর্ণ, বুঝেছো? তখন একদম বন্ধু বন্ধু বন্ধু। আমরা বকি না, হ্যাঁ তুই তুই, আমরা কিন্তু একজনকে বকি না, এই তুমি তুমি, দুজনে মিলে তোমরা অসভ্যতা করেছো, ওই তোমরা হলে তখন ব্যঞ্জন বর্ণ। বোঝা গেল? বুঝতে পারছো? এইটা হচ্ছে তাহলে ব্যঞ্জন বর্ণ। যেহেতু বর্ণ 2 রকম, সেহেতু সন্ধিও কয় রকম হবে বলো, 2 রকম হবে। তাহলে ধ্বনি 2 রকম, বর্ণ 2 রকম, সন্ধি 2 রকম হবে। কিন্তু আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, আমি যদি এই কথাটা বলি, এও তো একটা ব্যঞ্জন বর্ণ, সে হচ্ছে বিসর্গ, এও একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু এ একা এর কোনো অস্তিত্ব নেই। তোমাদের যেমন দুষ্টুমিতে একা কোনো অস্তিত্ব থাকে না, বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে খেলার মাঠে হই হই করে চলে গেলে দাঁড়াম করে একজন পড়লে তো আরেকজন তার ঘাড়ে, তারপরে আরেকজন পা ছুঁড়ে ছেটে নিয়ে চলে এলে, এই ওই 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 যে প্রথম পড়লো সে হচ্ছে বিসর্গ, সে একা একা, কিন্তু তার একা পড়াতে কেউ বুঝলো না। সমবেতভাবে যখন পড়লো তখন হই হই করে সব ছুটে চলে এলো, ম্যাডাম ওখানে পড়ে গেছে, দেখুন ওর উপরে ও পড়েছে, ওর উপরে ও পড়েছে, ওর উপরে ওই ওই যে উপরে পড়া, মানে এই বিসর্গর সঙ্গে যদি আমি দয় রস্যু আর খ যোগ করি, তাহলে দুঃখ, দুঃখ মানে আমাদের তখন একটা কথা এসে গেল, একটা কথা এসে গেল। তাহলে বিসর্গটাও যেহেতু আমরা এই ক্ষেত্রে আমরা ব্যঞ্জন বর্ণ হলেও আলাদাভাবে সন্ধির ক্ষেত্রে তাকে গুরুত্ব দিই, তাকে আমরা কি করি, গুরুত্ব দিয়ে থাকি, সেই জন্য বিসর্গও হচ্ছে একটা বর্ণ। তাহলে সন্ধির যখন আমরা প্রকারভেদ করতে যাব, আমরা কার প্রকারভেদের জন্য এই বর্ণ বোঝালাম, বর্ণ বোঝালাম হচ্ছে সন্ধির প্রকারভেদের জন্য। আমরা বর্ণ বোঝাচ্ছি কার জন্য, সন্ধির প্রকারভেদের জন্য। তাহলে আমরা সন্ধিকে সাধারণত আমরা 2-3টে ভাগে ভাগ করতে পারছি। কি কি সেই ভাগগুলো এক্ষুনি তোমাদের আমি বলেছি। একটা হচ্ছে, দেখবে তোমরা ক্লাসে থাকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে করে বলে দিতে পারতে, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। বুঝতে পারলে? বিসর্গ সন্ধি। কখনো ব্যঞ্জন কথাটা বলো না, ব্যঞ্জন বললেই তোমরা কি করবে জানো, বানানে এইটা গন্ডগোল করে ফেলবে। আর সন্ধি আমরা শিখি কেন জানো, শুদ্ধ বানান বলার জন্য সন্ধি শিখি, ঠিকঠাক করে আমরা একটা বানান করব। কিন্তু তোমাদের আমি অনেককে দেখেছি ক্লাসে গিয়ে বকাবকিও করি, হ্যাঁ রে তুই কি মুখে খোয়া পুরে কথা বলছিস, যে ও ও ও ও ওই ও ও ও করলে কোনো উচ্চারণ শিখতে পারবে না, কোনো বানানটাকে ভালো মতো আত্মস্থ একদম স্পষ্ট উচ্চারণ করবে, যে আমরা যা পড়বো জানবো সেটা সুন্দরভাবে উচ্চারণ করতে পেরেছি আমরা। এইবার আমি তোমাদের কি করব, কতগুলো কাকে স্বরসন্ধি বলে, কাকে ব্যঞ্জন সন্ধি বলে, কাকে বিসর্গ সন্ধি বলে, সেইগুলো আমি তোমাদের এক এক করে বোঝাচ্ছি। তাহলে আমি এইবার আশা করি তোমাদের 3টে বর্ণ আমি বুঝিয়ে দিতে পেরেছি। তাই জন্য যেহেতু অতগুলো বর্ণ, সেহেতু অতগুলো সন্ধি হয়ে গেল। এইবার আমি কোথায় আসছি, এইবার আমি প্রথমেই আসছি কোথায়, স্বরসন্ধিতে আসছি। আমরা যেমন বাড়িতে ঢুকতে গেলে আগে আমরা গুরুজনের পারমিশন নিই, সেই রকম প্রথমেই স্বরবর্ণ, যেহেতু অ আ ক খ, তাই জন্য আমি স্বরবর্ণ দিয়ে শুরু করছি। তাহলে স্বরসন্ধি আমি কাকে আনলাম, স্বরসন্ধি। তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরসন্ধি কি হবে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হবে, তবেই হচ্ছে স্বরসন্ধি হবে। তোমরা লিখে নাও খাতায়, যখন
পাশাপাশি অবস্থিত দুটি স্বরবর্ণ একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে একটি স্বরবর্ণে পরিণত হয়, তখন তাকে আমরা স্বরসন্ধি বলি। দুটো পাশাপাশি অবস্থিত শব্দের মধ্যে একটা স্বরবর্ণের প্রভাবে আরেকটা স্বরবর্ণ পরিবর্তিত হয়ে যখন একটা নতুন শব্দ তৈরি করে এবং সেই স্বরবর্ণটা পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি স্বরসন্ধি। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম বিদ্যা যোগ আলয়, এই উদাহরণটা দিয়েছিলাম বিদ্যালয়, দেখো মনে করে, বিদ্যা যোগ আলয় বিদ্যালয় দিয়েছিলাম। তাহলে এই আ বিদ্যার আ, আলয়ের আ, বিদ্যালয়ে এসে পৌঁছালো। আরেকটাও আমরা তোমাদের যদি দিই সূর্য, সূর্য যোগ অস্ত, কি বললাম, সূর্য যোগ অস্ত, সূর্য যোগ অস্ত, সূর্যাস্ত, কি বললাম, সূর্যাস্ত, সূর্য অ আর অস্তের অ, সূর্যাস্ততে আ হয়ে গেল। বোঝাতে পারছি? তোমরা বুঝতে পারছো? দেখো সূর্যাস্ত কথার মধ্যে দুটোই রয়েছে, সূর্য কথাটাও রয়েছে, অস্ত মানে ডুবে যাওয়া কথাটাও রয়েছে। আমরা কি বলি যে সূর্যাস্ত হয়ে গেল ওরে সন্ধে দে। দেখো সন্ধি আছে বলে, সমাস আছে বলে আমরা অনেক কথা ভীষণ তাড়াতাড়ি, ভীষণ সুন্দরভাবে, প্রাণবদ্ধভাবে, প্রাণোচ্ছলভাবে আমরা কিন্তু বাক্যেও প্রয়োগ করতে পারি। তোমরা তো ছোট মানুষ, তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, কী কী, কিংবা কতগুলো সন্ধিযুক্ত শব্দ দিয়ে বলবে এগুলোকে বাক্যে প্রয়োগ করো। কিংবা এরকমও হতে পারে যে ভেঙে দিয়ে বলবে সন্ধিটা কি হচ্ছে, সন্ধিযুক্ত শব্দটা বলো এবং সেটাকে বাক্যে প্রয়োগ করো। বোঝাতে পারলাম? এইটা হলে আমরা হচ্ছে স্বরসন্ধি বললাম। তোমাদের যার যদি কোনো প্রশ্ন থাকে, যেমন সোনিয়া বলছে বারবার করে, তোমাদের জিজ্ঞাসা যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তাহলে ব্যঞ্জন সন্ধিতে গিয়ে ঢুকতে পারি। বলো। একেবারেই তাই, স্বরসন্ধি অবধি আমরা পড়লাম। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত তোমাদের মনে হচ্ছে যে না কোথাও অসুবিধে হচ্ছে, তাহলে তোমরা ইমিডিয়েটলি ফোন করো, স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, ম্যাম একদম তোমাদের সাথে কথা বলবেন, তোমাদের আরও বিস্তারিত বুঝিয়ে দেবে। তবে ম্যাম আমার মনে হয় যে যেভাবে আপনি বোঝাচ্ছেন পাই টু পাই, ওরা খুব মন দিয়ে শুনছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরপর হয়তো আর ওদেরও জানার কিছু থাকছে না, কারণ এগুলো যদি তোমরা নোট ডাউন করো পরে তোমরা ইউটিউবেও দেখতে পাবে, সোশ্যাল সাইটেও দেখতে পাবে, এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানতে পারবে, যেভাবে ম্যাম বলছেন বারংবার দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন তো ম্যাম সামনাসামনি রয়েছেন, সরাসরি তোমরা কথা বলতে পারবে। যদি মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই ফোন করো, আমরা ব্যঞ্জন সন্ধিতে চলে যাই। যদি তার মাঝে তোমাদের মনে হয় তোমরা ফোন করো। হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি কোথায় বলো, ব্যঞ্জন সন্ধিতে। এই ব্যঞ্জন সন্ধি তাহলে এতক্ষণ আমি বলেছি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হচ্ছে, ব্যঞ্জন সন্ধিতে না সেটা নাও হতে পারে। এই জন্য আবার ব্যঞ্জন সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিলে আমাদের সুবিধা হবে। কীরকম? একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ। তাহলে কি কি বললাম? তিনটে ভাগে আমি ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যাচ্ছে, একটা হচ্ছে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যাচ্ছে, আরেকটা হচ্ছে দুটোই ব্যঞ্জন বর্ণ থাকছে, সেটাও হতে পারে। তোমরা যখনই ব্যঞ্জন সন্ধি লিখবে তাহলে তোমরা কি লিখবে? যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ, তারা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে। যখন মিলিত হয়ে একটি বর্ণে পরিণত হয় তখন আমরা তাকে বলি ব্যঞ্জন
সন্ধি, তাই তো? তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলিত হয়ে আমরা যা পাই তাকে আমরা কি বলি? ব্যঞ্জন সন্ধি বলি। এইবার আমি তোমাদের একটা একটা করে উদাহরণ দিচ্ছি। দেখো, আমি প্রথমে বলেছি কি? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ। কি বলেছি বলো? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ। যেমন ধরো শট যোগ আনন, শট যোগ আনন, সেটা হচ্ছে স্বরানন। কি বললাম? স্বরানন। শট যোগ আনন, স্বরানন। এইখানে এই যে টটা কি হয়েছে? টয়ের সঙ্গে কে মিশেছে? আ মিশেছে, দিয়ে কে হয়েছে? ডয় শূন্য র এসছে, ডয় শূন্য রয়ে চলে এসছে। তাহলে বোঝাতে পারলাম যে এটা টটা কি? টয়ের উচ্চারণ যদি তোমরা করো তাহলে কীরকম উচ্চারণ হবে? ট, লাস্টে কে আসছে? অ। তাহলে টটাকে একজনকে নিয়ে আসছে, সে ব্যঞ্জন বর্ণ। তাহলে এ টয়ের হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে আ হচ্ছে স্বরবর্ণ, ডয় শূন্য র তৈরি হয়েছে, সেও কি হচ্ছে? সে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমি বলেছি ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ হলো প্রথম উদাহরণ, স্বরানন। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আমি কি বলেছিলাম? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ হবে। একটা প্রথমটা বলেছি ব্যঞ্জন বর্ণ আগে, স্বরবর্ণ পরে। এবার আমি বলছি স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। যেমন আমি বলছি বি যুক্ত ছিন্ন, বি যুক্ত ছিন্ন, বি শেষে কে আসছে? রস্যই। ছিন্নর প্রথমে কে আসছে? ছ। এখানে হচ্ছে বিচ্ছিন্ন, এখানে কে চলে আসলো? চয়ে ছ, মানে চ শব্দটা চলে আসলো। ছটা তো ছিল, তার সঙ্গে কে চলে আসলো? তাহলে এটা কে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এসে ব্যঞ্জন বর্ণ নিয়ে নিল। এটাকে কি বলছি আমরা? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ। আগেরটা কি বলেছিলাম? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ। এবার আমি তোমাদের বোঝাবো যে দুটোই ব্যঞ্জন বর্ণ থাকবে। কে থাকবে? দুটোই ব্যঞ্জন বর্ণ থাকবে, দুটোই থাকবে ব্যঞ্জন বর্ণ। কিরকম? এই একটা ব্যঞ্জন বর্ণ, এই আর একটা ব্যঞ্জন বর্ণ মিলে কি হবে? ব্যঞ্জন বর্ণ তৈরি হবে। যেমন দেখো দিক, দিক যোগ গজ, দিগ্গজ, দিগ্গজ। দিক, ক কে ব্যঞ্জন বর্ণ, গ কে ব্যঞ্জন বর্ণ, এখানেও গ এসে গেছে ব্যঞ্জন বর্ণ। ক কেন ব্যঞ্জন বর্ণ? ক, কয়ের পরে কে আছে? অ। গ কেন? গ, অ আছে। আমি বারবার বলবো তোমাদের হা করে করে উচ্চারণ করো, হা করে করে উচ্চারণ করো। যত বেশি হা করে করে উচ্চারণ করবে তত তোমাদের সন্ধি সুবিধাজনক হয়ে দাঁড়াবে। তোমরা যদি দিক এরকম করে উচ্চারণ করো তোমরা কিন্তু সেই সন্ধি করতে পারবে না। দিক, থেমে গেলাম, ক, দিক গজ, দিগ্গজ। তাহলে ওই একটা গ আমার এসে পড়েছে। এবং পড়ার সময়ও জোরে জোরে, আমরা যখন ছোট ছিলাম আমাদের এটাই বলতো টিচার যে জোরে 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 পড়ো। যে পড়াটা তোমাদের কানে ঢুকবে না সেটাই মনে ঢুকবে। যেটা কানে, তোমরা যে সিনেমা হলে যাও, টিভিতে সিরিয়াল দেখো, ডান্স বাংলা ডান্স দেখছো, সারেগামাপা দেখছো, ওই গানগুলো তোমরা কিন্তু কেউ গান জানো না, অনেকে নাচ জানো না, অনেকে গান জানো না, অনেকে আবৃত্তি জানো না, কিন্তু ওই যে টেলিভিশনের সাউন্ডটা তোমাদের কানে এসে ঢুকছে, সেই কানে থেকে না মনে একটা প্রিন্ট করে দিচ্ছে তোমাদের। একদম। এই যে তোমরা যত কানে মনে প্রিন্ট করে পড়বে, আশা করি তত পরিমাণে তোমাদের যত নিজেদের পড়া নিজেরা শুনবে, আর যদি গুনগুন করে পড়ো আশেপাশের সমস্ত সাউন্ডগুলো তোমাদের ভিতরে ঢুকে সেটাই কিন্তু তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে। তাহলে পড়াটা আর মনে থাকবে না। 1 ঘন্টা পড়ো,
সারাদিনে আমি আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকের এই পরিবেশ পরিস্থিতি তোমরা যে সামলে নিচ্ছ এত ছোট বয়সেও, তার জন্য তোমাদের ধন্যবাদ না দিয়ে আমাদের কোনো জায়গা থাকে না। কেননা যেখানে আমরাই অসুস্থ হয়ে পড়ছি, অস্বস্তিতে পড়ছি, সেখানে তোমরা দিনের পর দিন তোমাদের শৈশবের মানে গলা চিপে ধরে হত্যা করে ঘরের মধ্যে যেভাবে রয়েছো এবং পড়াশুনোটা চালিয়ে যাচ্ছ, তার জন্য আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আগামী দিনের উন্নতির অভিনন্দন দেয়া ছাড়া আমার কিছু বলার নেই। ঠিক আছে, সে কারণেই সিটিভিএন এর এই উদ্যোগটা ম্যাম, যাতে একটা ঘন্টা আমরা চেষ্টা করি এই অনলাইন ক্লাস তোমরা যেটা করছো এটা সবার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যাতে শিখতে পারো এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া বা লাইভ দেখা। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই কারণেই আমরা এই চেষ্টাটা করেছি যাতে এই বিষয়টা তোমরা পরেও যখন পড়তে বসছো তখনও যাতে দেখতে পারো, বুঝতে পারো এবং এর ফিডব্যাক আমরা তোমাদের কাছ থেকে পাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেরাও খুব খুশি যে এই হেল্পটুকু আমরা তোমাদের করতে পারছি। সিটিভিএন এই উদ্যোগটা নিয়েছে তোমাদের মতো ছোট ছোট পড়ুয়া, যারা আমার পড়ুয়া বন্ধুরা রয়েছে তাদের জন্য। ম্যাম আমরা নেক্সট ইয়েতে চলে যাই। এবার আমি এই যে সন্ধিগুলো বললাম, এর সঙ্গে আমি আরেকটা সন্ধি তোমাদের বলেছিলাম, বিসর্গ সন্ধি, সেইটা কিন্তু ক্লাস 8-এর জন্য খুব প্রযোজ্য। তাই জন্য বিসর্গ সন্ধিটা আমি খুব বেশি করে তোমাদের বলবো না, শুধু এইটুকুই জেনে রাখো, বিসর্গের সঙ্গে যদি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলিত হয় তখন আমরা তাকে বিসর্গ সন্ধি বলি। যেমন আমি যদি বলি নিঃ যোগ চয়, নিশ্চয়, নিঃ শেষে কে আছে? বিসর্গ, এখানে চ, এখানে শয় চয় হলে, তাই তো, তার মানে তালব্যস্যটা এলো। বুঝতে পারছো? এইবার আরেকটা সন্ধির কথা আমরা বলবো, আমরা পড়বো, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। কি বললাম বলো? নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ কেন বলছি? নিপাতনে সিদ্ধ কথাটার অর্থ হচ্ছে যে কোনো নিয়ম না মেনে চলে, কোনো নিয়ম মানবে না। এই যে সন্ধি পড়তে গিয়ে আমরা এতগুলো কথা বললাম না এতক্ষণ, একটা বর্ণের সঙ্গে একটা বর্ণ মিলবে, এক পাশাপাশি অবস্থিত বর্ণগুলো মিলবে, তবে এ মিললে ও হবে, ও মিললে সে হবে, এতগুলো কথা তো আমরা এতক্ষণ ধরে বলেই চললাম। কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি যখনই তোমরা পড়তে যাবে তখন দেখবে সে না কিছু নিয়ম মানছেই না। কেন নিয়ম মানছে না? যেমন ধরো আমি একটা কথা বললাম, কটু যোগ উক্তি, কটু যোগ উক্তি, কটুক্তি। কি বললাম? কটু যোগ উক্তি, কটুক্তি, খারাপ কথা, তাই তো? তাহলে ওই যে কটু, ওই রস্যৌকার আর উক্তির রস্যৌকার দিয়ে দীর্ঘৌকারে পরিণত হচ্ছে। দেখো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, কটু যোগ উক্তি, কটুক্তি, এখানে রস্যৌকার, এখানে রস্যৌকার, এখানে দীর্ঘৌকার হয়ে যাচ্ছে, তাই তো? এইভাবে প্রত্যেকটা সন্ধি কোনো না কোনো নিয়ম মেনেই চলেছে। কিন্তু নিপাতনে সিদ্ধ যেটা আমি বললাম, নিপাতনে সিদ্ধ কথার অর্থ হচ্ছে যে নিয়ম মানে না, ব্যতিক্রমী সন্ধি, তাকে বলা হয় নিয়ম। তাহলে তোমরা কি বলবে? নিপাতনে সিদ্ধ। কি বললাম বলো? নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এইবার কি বলবো? যে সন্ধি কোনো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই কোনো সন্ধিরই কোনো নিয়ম না মেনে উচ্চারিত হয় তাকে আমরা বলবো কি? নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন ধরো সীমা যোগ অন্ত, সীমা যোগ অন্ত সমান সমান সীমন্ত। আচ্ছা দেখো আমি একটু বুঝিয়ে দিই। সীমা আ এলো, অন্তের অ এলো, এখানে কি এলো?
সীমন্ত, কেউ এলো না, একটা কেমন যেন হয়ে গেল। এই আ অ মিলে আ হবে, তাও হলো না। সীমা মানে হচ্ছে রেখা, একদম শেষ। সীমা হচ্ছে একটা মানে রেখা, আমরা বলি না এই বাড়ির সীমার বাইরে যাবে না, একটা রেখা। অন্ত হচ্ছে শেষ, তাই তো? তাহলে কথাটা সীমান্ত হওয়া উচিত ছিল, হতে পারে, সেটা একটা সন্ধির নিয়ম পেলে। কিন্তু সীমন্ত, সীমন্ত মানে কি? সিথি। সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর। হ্যাঁ, তাহলে কি সীমন্ত হচ্ছে সিথি। তাহলে সীমা কথাটাও থাকলো না, অন্ত কথাটাও থাকলো না, একদম নতুন একটা কথা আমরা পেলাম, সীমন্ত। এই যে কথাটা আমি বলেছি, সীমা অন্ত সীমন্ত, এর কোনো মানে থাকলো না। যে দুটো শব্দ দিয়ে সন্ধি হয়েছে তাদের কোনো নিজস্ব, তার মানে এরা, আমি যে সন্ধি পড়িয়ে এসেছি, নিয়ম যা বলেছি, তার কোনোটাই এটাতে থাকলো না। কিংবা কোনো বর্ণের সঙ্গে কোনো বর্ণ মিলিত হয়ে যে একটা বর্ণ হয়েছে, তাও হয়নি। তাহলে সন্ধির নিয়ম মানবে না, ব্যতিক্রমী সমস্ত সন্ধি, তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। এই নিপাতনের সিদ্ধ সন্ধি স্বরসন্ধির ক্ষেত্রে হতে পারে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও হতে পারে। এরপরে আমরা আরেকটা সন্ধির কথা না বললেই আমাদের হবে না, সেটা হচ্ছে খাঁটি সন্ধি। খাঁটি সে বাংলা সন্ধিও হতে পারে, সে তোমার ব্যঞ্জন সন্ধিও হতে পারে, স্বরসন্ধিও হতে পারে। যেমন আমরা খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির কথা যদি বলি, তাহলে আচ্ছা, এই নিপাতনের সিদ্ধ এই একটা যেমন দিলাম, সেরকম আবার আ যোগ চর্য আশ্চর্য আমি দিতে পারি। হ্যাঁ, আবার তদ যোগ কর, তদ যোগ কর হচ্ছে তস্কর। এগুলো নিয়ম মানছে? খণ্ডত্ব ক, এগুলো কি কিছু নিয়ম মানছে? শয় কয় চলে এলো, কিছুই মানছে না। তাহলে এটা হচ্ছে খাঁটি, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। এরপরে আমি বলবো কি, যে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। কি কি বলবো আমি? খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। দেখো আমাদের ম্যাম, একটা প্রশ্ন করি আমি, যদি ওদের তরফ থেকেই করছি, যদি ওদের মনে এরকম প্রশ্ন হয় যে তাহলে এই নিপাতনের সিদ্ধ সন্ধি তো খুব সিলেক্টিভ হয়, তাহলে কি এই জিনিসগুলো ওরা মুখস্থর দিকেই যাবে? না না না, কোনোটা ব্যাকরণ ব্যাপারটা কি জানো তো, ব্যাকরণ না না বুঝলে কিছু করা যাবে না। সেই জন্যই জিজ্ঞেস করছি। একদম না, আমি খুব ভালো প্রশ্ন তুমি যেটা করলে, আমি ওদের হয়ে মানে ওদের হয়ে সেটা আমি বোঝাতে আমার একটু সুবিধা হলো। ব্যাকরণ এমন জিনিস, এটা কিন্তু সুকুমার রায়ের ব্যাকরণ নয় যে হয়ে গেল হাঁস জানু, কেমনে তা জানি না, হাঁস আর সজানু মিলে হাঁস জানুর ব্যাপারটা নয়, ওটা হচ্ছে নিপাতনের সিদ্ধ হাঁস জানুটা। একদম ঠিক আছে? তাহলে একদম ব্যাকরণের প্রত্যেকটা জিনিস একটা সূত্রের ওপর নির্ভর করে, একটা নিয়মাবলী, একটা সূত্রের ওপর। সূত্রটা ওই যে আমি একটু আগে বললাম, রস্যৌ যোগ রস্যৌ করলে দীর্ঘ হচ্ছে কটু, যোগ উক্তি কটুক্তি। তাহলে তোমরা এই সন্ধির ক্ষেত্রে যত পারবে নিয়মগুলো মুখস্থ, সূত্রগুলো মুখস্থ করবে। সূত্র, অ যোগ অ হলে আ হয়, রস্যৌ যোগ রস্যৌ হয়ে দীর্ঘও হচ্ছে। হ্যাঁ, আবার খণ্ডত্ব যদি কয়ের সঙ্গে যাচ্ছে, সেটা নিপাতনে হলে শয় কয় হয়ে যাচ্ছে, তস্কর হয়ে যাচ্ছে। আবার জগৎ মোহন, জগমোহন হলে খণ্ডত্বটা উঠে যাচ্ছে, সেখানে আরেকটা গ চলে আসছে। কিছু সূত্রভিত্তিক আলোচনা না করলে কিছুতেই সন্ধি পড়ে তোমাদের সুবিধা হবে না, সুবিধা হবে না। এবার নিপাতনে সিদ্ধ সন্ধি আমি এক্ষুনি বললাম, যেমন এই নিপাতনে সিদ্ধ সন্ধি বলেছি, এবার আমি খাঁটি ব্যঞ্জন সন্ধি বলবো, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি বলবো। যে ব্যঞ্জন সন্ধিগুলো যেটা সংস্কৃত সন্ধির নিয়ম মানছে না। কি বললাম? সন্ধিতে যতগুলো হচ্ছে সাধারণত সংস্কৃতর ভিত্তিতেই, সংস্কৃত শব্দের ভিত্তিতেই কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করে আমরা কি করি? সন্ধিটা করি। কিন্তু সংস্কৃতের যে সন্ধি, তার নিয়ম বাদ দিয়ে একদম বাংলায় কিছু শব্দ আমরা নিয়ে আসি, যেগুলোকে আমরা বাংলা সন্ধির মধ্যেই ফেলি। যেমন আমি কাঁচা যোগ কলা, কাঁচকলা বলি। কি বলি? কাঁচা যোগ কলা, কাঁচা যোগ কলা, কাঁচকলা,
কাঁচকলা, এ দেখো কাঁচা মানে যেটা পাকেনি, আর কলা তো একটা তোমরা জানোই কলা আমরা খাই, তাহলে সেটা কাঁচকলা। আমরা বলি কি বাজার থেকে কাঁচকলা নিয়ে আয়, এই কাঁচকলা কথাটা কিন্তু তুমি আর কোথাও কোনো জায়গায় পাবে না, ওই একমাত্র বাংলার মধ্যেই সে গেথে বসে রয়েছে। ঠিক আছে, বাংলার মধ্যেই সে গেথে বসে রয়েছে, সে সংস্কৃতের কোনো নিয়মকে মানছে না, সংস্কৃতের যে নিয়ম, সন্ধির যে নিয়ম সেটা না মেনে একদম বাংলার মধ্যে আমাদের মধ্যে উচ্চারিত হচ্ছে বলে এটাকে আমরা কি বলি, খাঁটি বাংলা সন্ধি আমরা বলতে পারি। এইবার আমি তোমাদের যে সন্ধির কথাটা বলছিলাম, সেই সন্ধির কিছু জিস্ট কোশ্চেন আমি তোমাদের আগে দেব, তারপরে সময় থাকলে আমি এই সূত্র অনুযায়ী তোমাদের বলে দেব। তোমরা একটু সন্ধির কিছু প্রশ্ন আমি বলছি যেগুলো খুব সহজ করে আসবে, সেগুলো একটুখানি লিখে নাও, সেগুলো একটু লিখে নাও। প্রথমেই লেখো, সন্ধি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সন্ধি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন লেখো, সন্ধির নিয়মাবলীগুলো, সন্ধির নিয়মাবলীগুলো লেখো। সন্ধির নিয়মাবলীগুলো লেখো। আচ্ছা, সন্ধি কাকে বলে যেমন তোমাদের বুঝতে অসুবিধা হবে না, হয়নি সন্ধির নিয়মাবলী বললেও ওই যে আমি তোমাদের এক্ষুনি বলেছি যে ধ্বনি বা বর্ণের মিলনে নতুন ধ্বনি বা বর্ণের সৃষ্টি হয়, এটা একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে একটা ধ্বনির বা বর্ণের প্রভাবে অপর ধ্বনি বা বর্ণ পরিবর্তন হয়ে যায়, সেটা আরেকটা নিয়ম, যেটা আমি একটু আগেই তোমাদের বুঝিয়েছি, দিগন্ত দিয়ে বুঝিয়েছি। তারপরে কি, পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি বা বর্ণেরই পরিবর্তন হতে পারে, যেটা আমি তোমাদের বুঝিয়েছি ওই যে চলৎ শক্তি দিয়ে বা চলৎ যোগ শক্তি দিয়ে একটা বুঝিয়েছি, তোমরা যারা খাতায় লিখে নিয়েছো তারা দেখো, এগুলো নিয়মের মধ্যে পড়বে। আবার ধ্বনি বা বর্ণের আগমন ঘটে, যেমন আ যোগ চর্য আশ্চর্য, আ যোগ চর্য আশ্চর্য শয় চয়, আমি যেখানে নিয়মটা বোঝাতে গিয়ে লিখেছিলাম সেইটা কিন্তু বলতে হবে। আবার কি, ধ্বনি বা বর্ণের লোপ হয়, ওই যে জগৎ আর মোহন, জগমোহন বলেছিলাম। তাহলে এই কটাই হচ্ছে সন্ধির নিয়ম। এরপরে তোমাদের প্রশ্ন আসে, সন্ধির প্রকারভেদ কটি, তাদের নাম লেখো। প্রত্যেকটা সন্ধি সংজ্ঞা এবং উদাহরণ দাও, প্রতিটা সন্ধির সংজ্ঞা এবং উদাহরণ দাও। তাহলে তোমরা বলবে যে কি, যে বর্ণ বা ধ্বনি বা বর্ণের ভিত্তিতে সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ। যদিও বা ব্যঞ্জন বর্ণ সে একা উচ্চারিত হতে পারে না, কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে উচ্চারিত হয় বলে এই সন্ধির ক্ষেত্রে ব্যাকরণে আমরা বিসর্গকে একটা নতুন মাত্রা দান করি, ধ্বনি বা বর্ণের মাত্রা। তাই সেই অনুযায়ী বিসর্গটা হচ্ছে বিসর্গ দিয়ে আমরা বিসর্গ সন্ধি করি। এছাড়াও আরও সন্ধি আছে, 2টো সন্ধি, একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ আর একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। আমি তোমাদের এই ছকটা লিখে দিচ্ছি, সেই ছকটা তোমরা পারলে একটু লিখে নাও, ছকটা যদি একটু পারো তাহলে একটু লিখে নাও। কীরকম সেই ছক, লেখো। প্রথমে লেখো সন্ধির প্রকারভেদের প্রশ্নটা, সন্ধি দিয়ে 3টে ভাগে ভাগ করো। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। এরপরে তোমরা লিখবে এছাড়াও, তাহলে এখানে তোমরা লিখবে সন্ধি মূলত 3 প্রকার, সন্ধি মূলত 3 প্রকার।
ঠিক আছে? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। এছাড়াও আচ্ছা, এইবার এই যে উদাহরণটা দিতে বলেছিল বলে আমি তোমাদের কি বলবো, স্বরসন্ধির তলায় উদাহরণ দেবে। উদাহরণ: বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। এখানে আ, এখানে আ, এখানেও আ। ব্যঞ্জন সন্ধির উদাহরণ তোমরা দিতে পারো অনেকগুলোই, তাও আমি তোমাদের একটা বলে দিলাম। দিক যোগ অন্ত, দিগন্ত। এখানে হচ্ছে ক, এখানে হচ্ছে অ, এখানে হচ্ছে গ, দিগন্ত। আর এখানে লিখবে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি সেখানে কি লিখবে? নি যোগ চয় সমান সমান নিশ্চয়। এই দিতে হচ্ছে বিসর্গ, আর এটা হচ্ছে চ, এখানে হচ্ছে শয় চয়। বোঝাতে পারলাম? এইবার এইটা আমি মুছে দেব, এইটা আমি পুরোটা মুছে দেব, দিয়ে তোমরা লিখবে। এছাড়াও এই ছকটা কিন্তু খুব ভালো করে করে রাখবে, এই ছকটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও কি লিখবে? এছাড়াও আরো দুরকম সন্ধি হয়। এবার এখানে লিখবে সন্ধি, দুভাগে ভাগ করবে। নিপাতনে সিদ্ধ, আর এটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। নিপাতনের সিদ্ধর একটা আমি উদাহরণ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? নিপাতনের সিদ্ধ এক্ষুনি বলো। নিপাতনের সিদ্ধতে আমি বলেছিলাম আ যোগ চর্য, আশ্চর্য। আর খাঁটি বাংলা সন্ধিতে আমি এক্ষুনি বলেছি কাঁচা যোগ কলা, কাঁচকলা। ম্যাম আজকে আমাদের সময় একেবারেই শেষ, এবং যে প্রশ্নগুলো আপনি বলে দিলেন ইউজুয়ালি সেই প্রশ্নগুলোই আসতে পারে প্রশ্নে পরীক্ষার হলে। তোমাদের কোনো রকম অসুবিধে নেই, যা বুঝতে অসুবিধা হবে সোশ্যাল সাইটে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে, তোমরা বারবার এই এপিসোডটা দেখতে পারো। সন্ধি সম্বন্ধে যে 1 ঘন্টা ম্যাম বললেন, একেবারে কম্প্যাক্ট ওয়েতে পাই টু পাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের স্টুডিওতে আসার জন্য, পড়ুয়া বন্ধুদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সন্ধি। আজ এই পর্যন্তই। এডুকেশন অনলাইন, নজর থাকুক সিটিভিএনে।